এর মানে এই না যে বিচারটাকে আমি নেগেটিভ বলছি। মানে তাহলে মহান অলি আল্লাহ বসতে হবে এজলাসে। অনেক বিচার নিয়ে এই ক্যাঙ্গারু কোর্ট বলা হয়েছে। এখন ক্যাঙ্গারু কোর্ট বলা হওয়ার মানে কি সরকার চালায়। যে সাকা চৌধুরী একটা বক্তব্য রাখছিল যে আদালতটা যাতে কন্টিনিউ থাকে, কথায় কথায় গুলি করে মানুষ মেরে ফেলবে, এটা প্রজাতন্ত্রের প্রশাসনের সিদ্ধান্তে হয় না, যদি না নির্বাহী আদেশ না আসে টপ থেকে। আমি মনে করি যে এই বিচারটাকে স্বচ্ছতায় সহায়ক হয়েছে এই রাজসাক্ষী দিয়ে। তার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব কিছু মিলেলে তার সাথে মানায় না যে উনি ওখানে বসে আছেন। আমি মনে করি বীরের মতনই ফেস করতে পারেন। পলাতক আসামিদের অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তাদের মামলার রায় হয়েছে অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়া এবং মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আসলে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এটি আসলে কতটা বৈধ বা আদৌ প্রশ্নবিদ্ধ কিনা আপনার পর্যবেক্ষণ একটু জানতে চাই। দেখেন, বিচার যদি আপনি বলেন একেবারে 100% নিখুঁত আন্তর্জাতিক মান, আন্তর্জাতিক মান আবার কি? আপনি প্রতিটা দেশে যান, সব দেশেই তার বিচার নিয়ে কথা আছে যে চূড়ান্ত সুন্দর বিচার হয়েছে কিনা। তারপরে যদি আপনি বলেন যে একেবারে সুন্দর একটা বিচার চাই, তাহলে সে আমার মতো সাধারণ মানুষ এটা করতে পারবে না। এর মানে এই না যে বিচারটাকে আমি নেগেটিভ বলছি। মানে তাহলে মহান অলি আল্লাহ বসতে হবে এজলাসে। বাট আপনি যদি বাহ্যিক স্বাভাবিকভাবে চিন্তা করেন, তাইলে মনে করেন যে বাংলাদেশে বিচার, বহির্বিশ্বে বিচার যেখানেই যান প্রচুর পলাতক আসামি হয়। আপনি রাজনৈতিক, এটা তো হেভিওয়েট মামলা, আপনি ইন জেনারেল বহু আসামি পলাতক থাকে। আপনি আসামি যখন হবেন, এখানে হত্যা মামলার বিচার হচ্ছে। এখন একটা অন্য সাধারণ যে হত্যা মামলা, সেটাও হত্যা বিচারই হয়, সেখানেও যে সাক্ষ্য প্রমাণ লাগে, আইনের যেভাবে লাগে, এখানেও সেই একই জিনিস লাগছে। দুইটা ভিন্ন আদালতে হচ্ছে, সেটা ভিন্ন চ্যাপ্টার। সুতরাং পলাতক একটা ফ্যাক্টর। আপনি যখনই পলাতক থাকবেন তখনই তো ন্যাচারালি আপনার পক্ষে হয়তো আপনি মনে করবেন আমি আইনি অনেক ডিফেন্স নিতে পারতাম, কিন্তু আপনি তো পলাতক হয়ে গেছেন, আপনাকে তো ডিফেন্স নিতে কেউ নিষেধ করেনি। এখন বলতে পারেন এই টার্মোয়াল সিচুয়েশন, উনি চলে গেছেন দেশ ছেড়ে, এসে ফেস করবেন, সেটা একটা কঠিন ব্যাপার। এখন আসেন বিচারের স্বচ্ছতা নিয়ে একটা কথা বলি। আপনি আমাদের এই যে বিচারটা হলো, অতীতের রেফারেন্স আমি দিতে যাচ্ছি না। যদি অতীতের বিচার বলেন, অনেক বিচার নিয়েই ক্যাঙ্গারু কোর্ট বলা হয়েছে। এখন ক্যাঙ্গারু কোর্ট বলা হওয়ার মানে কি সরকার চালায়। তাহলে কি সবসময় সরকার বিচার ব্যবস্থার উপর ইনফ্লুয়েন্স করে? এই ধারাবাহিকতা এই সরকারও ইনফ্লুয়েন্স করছে, এই বিষয়গুলো আসে। কিন্তু আমরা তো সেই বিষয়টা মুখ্য না, কেননা ওই সমস্ত কথার পর কিন্তু আদালতের রায় বহাল রয়েছে, এক্সিকিউশন হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। কাজে এইগুলা পলিটিক্যাল ক্ষেত্রে সাধারণত এই শব্দগুলো ব্যবহার করা হয়, কিন্তু নর্মাল একটা আসামির ক্ষেত্রে কেউ কি বলে ক্যাঙ্গারু কোর্ট বলে না। সেখানেও ইনজাস্টিস হতে পারে, ভুল হতে পারে, কিন্তু এই বিচারটার স্বচ্ছতা নিয়ে আমি কথা বলছি। আপনি মনে করেন যে এই ঘটনাটা খুব এত দ্রুত হিস্ট্রি রিপিট হয়েছে, আপনি চিন্তা করতে পারবেন না। যে সাকা চৌধুরী একটা বক্তব্য রাখছিল যে আদালতটা যাতে কন্টিনিউ থাকে। এখন সে কী অর্থে বলছে, কীভাবে বলছে, এবং বলছে এখানে শেখ হাসিনার বিচার হতে পারে, কন্টিনিউ রাখতে বলছেন। হিস্ট্রিটা খুব তাড়াতাড়ি রিপিট হইল 11-12 বছরের ব্যবধানে। যেটা মনে করেন আপনি, আমি, ইভেন এই ভাইও দেখছেন, বিচার হয়েছে বলে যে আমি খুব খুশি বা পুলকিত তাও না। এখানে বিচার হয়েছে, মানে হত্যার বিচার, হুকুমের বিচার, হট এভার ইট ইজ। এখন যেই ইউএনের রিপোর্ট 14 বছরের ব্যবধান, মানে কি 14 বছরের ঘটনা, জুলাই ঘটনা ঘটলো আপনার 24-এ, বিচার হইলো, রায় হইলো এখন। তার মানে কি একেবারে তাজা ঘটনার উপরে সবগুলা নানান জায়গায় সমস্ত এভিডেন্স বলতে যা থাকে থাকে। এতে আপনি সোশ্যাল মিডিয়ার এভিডেন্স ধরেন, যা কিছু ধরেন, সব আমি বাদ দিলাম। জাতিসংঘের একটা রিপোর্ট হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হলো এই যে বাংলাদেশের এই যে প্রজাতন্ত্রের যারা কর্মচারী, এটা একটা অন্ধলোকও বিশ্বাস করবে যে প্রজাতন্ত্রের কর্মচারীর এমন কোনো ক্ষমতা নাই যে গুলি করে সমানে মানুষ মারবে। এটা একটা কমন সেন্স যে পুলিশ বলেন, আর্মি বলেন, কথায় কথায় গুলি করে মানুষ মেরে ফেলবে, এটা প্রজাতন্ত্রের প্রশাসনের সিদ্ধান্তে হয় না, যদি না নির্বাহী আদেশ না আসে টপ থেকে নর্মালি। এরপর আসেন একটা ইউএন রিপোর্ট। সেই ইউএন রিপোর্টটায় সারা বিশ্বে ওপেন আছে। সেই ইউএন রিপোর্টটা নিয়েও কিন্তু আমরা
এমন কোনো জোরালো আলোচনা অপোজ করা কিংবা আওয়ামী লীগের তরফ থেকে ফাইট ফুইট আমরা দেখি নাই, যাই হোক সেই বিষয় না। কিন্তু যখন আপনি রায় মামলাটা করতে গেলেন তখন সাধারণত এই সমস্ত ক্ষেত্রে বাহিনীর টপের কাছে অর্ডারটা আসে। নিশ্চয়ই নির্বাহী প্রধান, রাষ্ট্রের সরকারের নির্বাহী প্রধান একটা ওসিকে নির্দেশ দিবে না, নির্দেশটা কার কাছে আসে? টপের কাছে। সেই টপ হইল এখানে রাজসাক্ষী। রাজসাক্ষীটা কেন? আমি মনে করি যে এই বিচারটাকে স্বচ্ছতায় সহায়ক হয়েছে এই রাজসাক্ষী দিয়ে। কারণ সে যদি বলে আমার কাছে হুকুম আসছে প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি, অথবা আমার কাছ থেকে হুকুম আসছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে, স্বরাষ্ট্রমন্ত্রী আবার বলছেন প্রধানমন্ত্রী বলছে, দুইটা ফর্মই আমরা গত 16 বছর যা দেখছি কোনো সন্দেহ নাই যে আমরা স্বাভাবিকভাবে বিশ্বাস করি প্রধানমন্ত্রী সরাসরি এই আইজিপি, ইভেন হারুন সাহেবের মতো লোকে, ইভেন দেখছি ডিবিতে আসামি রেখেও হারুন সাহেব বলছে এইমাত্র প্রধানমন্ত্রী টেলিফোন করেছেন, জানতে চাইছেন গয়েশ্বর তার কারে কারে ভাত খাওয়াচ্ছিল, এইসব বিষয়। সুতরাং এতে বোঝা যায় যে এগুলা কোরাবরেট করা খুব দরকার ছিল। সেই কোরাবরেশন, যাকে সমর্থন করা আর কি, একটা যোগ্য উপযুক্ত ব্যক্তিকে দিয়েই এই সমস্ত ঘটনাগুলোকে সমর্থন করাইছে। সেখান থেকে যদি আপনি বলেন স্বচ্ছতার প্রশ্নে একটা খুব ভালো স্বচ্ছতার মানে বহিঃপ্রকাশ হয়ে গেছে অলরেডি। সেই দিক থেকে আপনি যদি বলেন বিচারটা নিয়ে প্রশ্নবিদ্ধ করার খুব একটা সুযোগ নেই। এটা হলো আমার নর্মালি এই বিচারটা নিয়ে। তারপর যদি আসেন এখন তারপরের প্রক্রিয়া কি, এখনও কিন্তু একটা সুযোগ আছে ওনার, আমি মনে করি। এখন কিন্তু উনি আগের চেয়ে নিরাপদ হয়েছেন। আগের চেয়ে নিরাপদ বলতে কি, আপনি যদি এখন আমাদের সাথে যে 2013 সালের যে এই বন্দি প্রত্যর্পণ বা অপরাধী প্রত্যর্পণ যে চুক্তিটা, সেই মোতাবেক যদি দুইটা রাষ্ট্রের সাথে বিনিময় করে উনি এখন দেশে আসেন, এই জাজমেন্টে আছে 30 দিনের মধ্যে আপনি আপিল করবেন। 30 দিনের মধ্যে যদি আপিল না করেন, হ্যাঁ 30 দিনের মধ্যে আপিল করতে পারলে পরবর্তী 60 দিনের মধ্যে নিষ্পত্তি হয়ে যাবে। আর যদি আপিল না করেন তাহলে এটা বহাল থেকে যাবে। সেক্ষেত্রে আমি মনে করি একজন লিডার, আমি বলবো, আমি শ্রদ্ধা রেখেই বলছি, উনি তো একটা নেত্রী, একটা লিডার, একটা দলের বড় দলের নেতা, এবং সে দীর্ঘদিন এখানে শাসন করেছেন। তার যে পারিবারিক ঐতিহ্য, তার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, সব কিছু মিলেলে তার সাথে মানায় না যে উনি ওখানে বসে আছেন। আর আজকে তিনি নিরাপদ কেন? উনি যদি ওখান থেকে চলে আসেন, এটা রাষ্ট্র টু রাষ্ট্র যদি হয়, তাহলে অবশ্যই এয়ারপোর্টে আসবেন, সেখান থেকে 100% সিকিউরড করে তাকে আনা হবে, এবং অবশ্যই সে যেখানে থাকবেন সেখানে সাবজেল হবে, এবং সে জামিন চাইলে জামিন রিফিউজড হতে পারে, বাট থাকবেন। আমি মনে করি বীরের মতো উনি ফেস করতে পারেন। যদি করেন, সেটা তার আগামী দিনের তার দলের রাজনীতির জন্য মারাত্মক সহায়ক হবে। আর যদি তিনি এটা ফেস না করেন, তাহলে আমার কাছে যেটা মনে হয় যে ওনার রাজনীতিটা এবং ওনার পারিবারিক যে ঐতিহ্য কিংবা তার পিতার যে আদর্শ, সব কিছু মিলে আমার কাছে মনে হয় খুবই একটা খারাপ অবস্থায় বা আস্থা করে নিক্ষেপ হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। নিশ্চয়ই।